2024-এর জুলাই গণঅভ্যুত্থানে মোটামুটি বলা যাচ্ছে 15 জুলাই পর্যন্ত যে আন্দোলন ছিল সেটি বেগ পায় 16 জুলাই আবু সাইদের হত্যার মাধ্যমে, এবং পরবর্তীতে সেটি ট্রান্সফার হয় হচ্ছে গণঅভ্যুত্থানের আন্দোলন হিসেবে, নট অ্যাজ এ কোটা সংস্কার আন্দোলন। এখানে দুটো ফেজ আছে। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে থেমে যায়, যেটা হচ্ছে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যখন অ্যাটাক করা হয়, তখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে তাদের আন্দোলন এখানে শেষ হয়। কিন্তু পরবর্তীতে সেটি 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার মাধ্যমে সেটি গণ আন্দোলন বা আমি যদি বলি গণ অভ্যুত্থানের আন্দোলনের রূপ নেয়, এবং যেটিকে আমরা গণ অভ্যুত্থান ওইখান থেকে সূচনা আমরা ভাবে বলছি। দেখুন, আসলে সমন্বয়কের পদটা মূলত এটা কোনো সমন্বয় বলতে রাজনীতিতে কোনো পদও নাই সেই অর্থে। এটা বেসিক্যালি পুরো আন্দোলন যারা অর্গানাইজ করছে বা যারা হচ্ছে নিজের লাইফের রিস্ক নিয়ে আন্দোলনটাকে চালাচ্ছে বা মোটিভেট করছে বা জাস্ট বার্তাগুলো পৌঁছে দিচ্ছে বা অর্গানাইজ করছে, এইটা হচ্ছে জাস্ট তাদের জন্য। মুভমেন্টের পরবর্তীতে আসলে 5ই আগস্টের পরে সমন্বয়কের থাকাটা আসলে সে অর্থে যৌক্তিকও না, বিকজ আন্দোলন তো শেষ, বা আমাদের ইনিশিয়াল গোলে আমরা পৌঁছে গিয়েছি যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, যেটা এক দফার দাবি ছিল। কিন্তু পরবর্তীতে আসলে এক দফার দাবি হয়ে গেল, আর নতুন যাতে স্বৈরাচার না তৈরি হতে পারে সেই জন্য যে আবার আন্দোলন চলছিল, অর্থাৎ আমরা যে বিভিন্ন রিফরমেশনের কাজ করছিলাম, যেমন আমরা যে আমাদের বিচার ব্যবস্থা সংস্কার হয়নি, যারা বলেছিলেন পদত্যাগ করবেন সেটি তারা করেনি, তখন তাদেরকে আমরা বাধ্য করেছি পদত্যাগ করতে, যেটা হচ্ছে বিপ্লব যেভাবে হওয়ার কথা আর কি, যেভাবে হয়। তো সেই জায়গা থেকে সমন্বয়কের তখনও কিছুটা ভূমিকা ছিল, বা তখনও তাদেরকে কাজ করতে হচ্ছিল। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে আমরা যারা সমন্বয়ক, তাদের বাইরে যারা এই ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময় এই ধরনের কার্যক্রম করছে, এরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কিছু করাপ্ট সমন্বয়কদের সাথে বিভিন্ন বিনিময়ে এদের সাথে যুক্ত হচ্ছে এবং এদেরকে ওই ধরনের ক্ষমতায়ন করছে ওইভাবে। তখন আমাদের ঝামেলাটা হলো যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে জুলাইতে যারা একদম প্রকৃতভাবে এখানে অবদান রেখেছে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং তাদের এই কথাগুলো আমলে নেওয়া হচ্ছে না, যেটা আমরা পরবর্তীতে দেখেছি। এই জন্য আমি আমাদের জায়গা থেকে আমরা যারা ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তারা আমরা আর্লি আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা সাপেক্ষ হয়ে গিয়েছি, আমাদের সাথে সমন্বয়ক বিষয়টি আর যাচ্ছে না, বা এটি আসলে আমাদের জন্য এখন একটা আমাদের মানহানিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটি ছিল মূলত কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের পর্যায়ে যারা ছিলেন তাদের সাথে পুরো গণঅভ্যুত্থানের আন্দোলনে কোনো সম্পর্কিত ব্যক্তি না, কোথাও তারা ছিল না, জাস্ট বিকজ তাদেরকে লেজুর ভিত্তিক তারা সবসময় ভাই ভাই জো হুজুর এই টাইপের বিষয়গুলো মেনটেন করছে, বিধায় তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে গণঅভ্যুত্থানের মুখ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত আসলে অসম্মানজনক ছিল। তো এই জন্য মূলত আমরা এই বিষয় থেকে বেরিয়ে আসা। 28 জুলাইয়ের দিকে কিছু শিক্ষার্থী, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে তারা গভর্নমেন্টের সাথে একাত্মতা পোষণ করে যে আমরা আন্দোলন উইথড্র করলাম। এরকম বর্তমানে এই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিতেও এরকম বেশ কিছু বহিরাগত চলে আসছে, যারা ইম্পোস্টার বলে আমরা বলছি, যে এরা আসলে গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে না। এদেরকে বাছাই করে করে এইখানে অধিষ্ঠিত করা হয়েছে, যাতে প্রকৃত বিপ্লবী যারা ছিল, প্রকৃত বিপ্লবীরা যারা, তারা তো কখনোই চাইবে না যে এই গণঅভ্যুত্থানটা শুধু একটা নির্বাচন দিয়ে সরে যাক। হচ্ছে গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়ন হোক। সেটি নির্বাচন তো একটা অংশ মাত্র, যে আবার সংস্কার একটা অংশের মধ্যে নির্বাচন অংশটা পড়ে। এর ব্যতীত তো আরো ছিল, যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। তো সেই জায়গাগুলোতে যারা কাজ করছিল তাদেরকে মাইনাস করে দিয়ে এই অংশগুলোকে নিয়ে আসা হয়েছে, জাস্ট নিজেদের চিন্তাভাবনা, নিজেদের গণ্ডির মধ্যে কিছু চিন্তাভাবনা তাদেরকে ইনফিউজ করার জন্য। মূলত এটি অন্যতম কারণ ছিল যে আমরা সমন্বয় থেকে বেরিয়ে আসা বা সমন্বয় পথটিকে আমরা সম্পূর্ণভাবে রিফিউট করা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।